প্রয়াত হলেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিং প্রয়াত হওয়ার পরপরই একটা প্রসঙ্গ খুব উঠে আসছে সংবাদ মাধ্যমে। সেই প্রসঙ্গটি হলো যে এই সম্প্রতি যে লোকসভা ভোট গেল, সেই লোকসভা ভোটের ঠিক আগে নির্বাচনের প্রচারের সময় নরেন্দ্র মোদীর কিছু মন্তব্য নিয়ে বিরোধী কথা বলেছিলেন মনমোহন সিং। কারণ নরেন্দ্র মোদীর মন্তব্যে মিশেছিল সাম্প্রদায়িক কিছু বক্তব্য, এবং সেই সাম্প্রদায়িক, এবং আমি কোট আনকোট যদি নরেন্দ্র মোদী যে কথাটি বলেছিলেন আমি বলি, তিনি বলেছিলেন যে মনমোহন সিং সমর্থন করেন মুসলমান সম্প্রদায়কে এবং মুসলমান সম্প্রদায় ভারতবর্ষের সমস্ত সম্পত্তির মালিক, সেটা সমর্থন করছেন মনমোহন সিং। সেই কথার বিরোধিতা করেছিলেন মনমোহন সিং, এবং তাই জন্য কিন্তু বিজেপি থেকে নরেন্দ্র মোদী কেউ একবারের জন্য মনমোহন সিংকে ছোট করতে সেই সময় পিছপা হননি। কি বলবেন? দেখুন, মনমোহন সিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করবেন না। মনমোহন সিং একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ। তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়গুলিতে পড়েছেন এবং পড়িয়েছেন। মনমোহন সিং নিজের যোগ্যতায় একজন অর্থনীতিবিদ হিসেবে গোটা বিশ্বের কাছ থেকে সম্মান পেয়েছিলেন। এবার কামিং ব্যাক টু দ্য কম্প্যারিজন বিটুইন মনমোহন সিং এবং নরেন্দ্র মোদী, আমাদের এটা বুঝতে হবে যে মনমোহন সিং এখনও অবধি, আজ এই 2024 ডিসেম্বর অবধি ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি সংখ্যালঘু ছিলেন, যিনি অহিন্দু ছিলেন। ভারতবর্ষে একজন সংখ্যালঘুকে যে প্রধানমন্ত্রী করা যায়, দেশের শীর্ষ পদে বসানো যায়, সেটা সোনিয়া গান্ধী প্রমাণ করে দিয়েছিলেন মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে। সুখের বিষয় যে নরেন্দ্র মোদী শুধু মনমোহন সিংয়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ এনেছিলেন। কঙ্গনা রানাওয়াত থাকলে হয়তো ওনাকে খালিস্তানি বলে দিতেন। কোনো গ্যারান্টি নেই তো বিজেপির এই ট্রোল বাহিনীর কোনো নত্যসত্ত্ব জ্ঞান নেই। আবারও আমি বলছি, মনমোহন সিং নিজের অর্থমন্ত্রী থাকার সময় যে ভারতবর্ষের ছবি তৈরি করেছেন, যে ভারতবর্ষের অর্থনীতির দরজা খুলে দিয়েছেন, তার সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করবেন না। মনমোহন সিং যদি শেয়ার বাজারকে আজকের জায়গায় নিয়ে না যেতেন, তাহলে নরেন্দ্র মোদীর এই ঘনিষ্ঠ গৌতম আদানিও লক্ষ লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে তুলতে পারত না। ফলে নরেন্দ্র মোদী বা গৌতম আদানিদের রোজ মনমোহন সিংকে প্রণাম করা উচিত। সেটা করেন না, সেটা আলাদা ব্যাপার। যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, রোজ ওনারা তাকে গালাগালি দিতেন, বলতেন উনি কথা বলেন না। কিন্তু উনি যে কাজগুলো করেছিলেন, সেই কাজের কোনো বিকল্প নেই। একটা ছোট উদাহরণ দিলেই বোঝা যায়। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন উপসাগরে বিভিন্ন কারণের জন্য, গালফে বিভিন্ন সমস্যার জন্য অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $120, এক্স্যাক্টলি $119 পৌঁছে গেছিল। মনমোহন সিং সেই সময়ও পেট্রোল ডিজেলের দাম 70-এর নিচে রেখেছিলেন। আর যখন পেট্রোল ডিজেলের দাম ব্যারেল প্রতি 100 পেরোয়নি, তখন নরেন্দ্র মোদী পেট্রোল ডিজেলের দামকে 100 পার করিয়ে দিয়েছেন। মনমোহন সিংয়ের যোগ্যতা, মনমোহন সিংয়ের কাজকর্ম, মনমোহন সিংয়ের গরিব মানুষের প্রতি ভাবনা, মনমোহন সিংয়ের ভারতবর্ষকে অর্থনীতির দিক থেকে স্বয়ম্বর করা, এর কোনো কিছুরই নরেন্দ্র মোদী যোগ্য না। নরেন্দ্র মোদী, যাকে বাংলায় বলতে গেলে মনমোহন সিংয়ের তৈরি করা অর্থনীতির ক্ষীর খাচ্ছেন, গৌতম আদানি তার থেকে পয়সা করছেন। আর মনমোহনীয় পথে হেঁটে ভারতবর্ষ যে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হয়েছে, তার দৌলতে নরেন্দ্র মোদী বড় বড় কথা বলছে। মনমোহন সিং সেই সময় প্রথমবার অর্থমন্ত্রী হয়েছিলেন যখন চন্দ্রশেখরের আমলে সোনা বন্ধক রাখতে হয়েছিল। সেই ভারতবর্ষ এই বিজেপি, এই ট্রোল বাহিনী, এই ভক্তকুল দেখেনি। মনমোহন সিং এলেন বলে তো ভারতবর্ষের মানুষ বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য ব্যাংকের থেকে ঋণ পেতে শুরু করলো। স্বাস্থ্য বিমা হলো। এই যে মনরেগা এলো, মনমোহন সিং এসব করেছেন। 2008 সালে গোটা আমেরিকার অর্থনীতিতে যখন ধস নেমেছিল, তখনও মনমোহন সিং ভারতবর্ষের অর্থনীতিকে টিকিয়ে রেখেছিলেন। আর এপাশে তো আমেরিকায় হাঁচি দিলেও নরেন্দ্র মোদীকে ছুটে যেতে হয় আমেরিকাকে ম্যানেজ করবার জন্য। মনমোহন সিংয়ের প্রজ্ঞা, মেধা, তার জ্ঞান, তার শাসন চালানোর দক্ষতা, এগুলোর সঙ্গে অন্য কারো তুলনা করবেন না। এবং আবার আমি বলছি যে একজন সংখ্যালঘুকে যে ভারতবর্ষের শীর্ষ পদে বসানো যায়, সেটা সোনিয়া গান্ধী দেখিয়ে দিয়েছিলেন, কংগ্রেস দেখিয়ে দিয়েছিল। ভুলে যাবেন না, ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে শিখরা মাত্র 2%। সেই সম্প্রদায় থেকে একজনকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছিলেন সোনিয়া গান্ধী।
আপনার কথা প্রসঙ্গেই যে প্রশ্নটায় আসতে পারি যে মনমোহন সিং কি কোনোভাবে সংখ্যালঘু ছিলেন বলেই বিজেপির ক্ষোভ, যখন তিনি মনমোহন সিং বেঁচে ছিলেন, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে আমি একদমই বলবো, তখন কি ক্ষোভটা একটু বেশি হয়েছিল মনমোহন সিংয়ের প্রতি? না, এটা সংখ্যালঘুর জন্য না। মনমোহন সিংয়ের যা যোগ্যতা ছিল, মনমোহন সিং তো ওই রকম নরেন্দ্র মোদীর মতো না। নরেন্দ্র মোদী যেরকম বলেন বারাকর বারাকর মেরে মে দোস্তি হো গিয়া, এইসব মানে ফালতু কথাবার্তা মনমোহন সিং বলতেন না। ওনাকে গোটা বিশ্ব অর্থনীতিবিদ হিসেবে চিনত। উনি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করেছেন। উনি মানে যা কাজ করেছেন সেগুলোর জন্য চিনত। ওই যে বেশি দক্ষ লোককে বিজেপির এই অর্ধশিক্ষিতরা সহ্য করতে পারে না, সেই জন্য বিজেপির অর্ধশিক্ষিতরা এইসব কথাবার্তা বলে। দেখুন, শিখদের সাথে এমনিতেই বিজেপির বনে না। বিজেপি শিখদেরকে বোঝে না। বিজেপি শিখদেরকে শিখরা যদি কৃষক আন্দোলন করে তাদের খালিস্তানি বলে দেগে দিতে চায়। আমি ওই জন্যই কঙ্গনা রানাওয়াতের উদাহরণ দিলাম। ফলে একজন শিখ প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষ কোথায় এগিয়ে যেতে পারে সেই বুদ্ধি নরেন্দ্র মোদীর বা বিজেপির ছিল না। এখন ওরা বুঝতে পারছেন, গৌতম আদানি শেয়ার বাজার থেকে টাকা করছে, এখন ওরা বুঝতে পারছেন যে ভারতবর্ষের অর্থনীতিকে মনমোহন সিং কোথায় দাঁড় করিয়ে দিয়ে গেছেন। সম্প্রতি রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য, যেই মন্তব্যে একদম একটা কটু মন্তব্য বলতে পারি, এবং সেই মন্তব্য যখন একদম সংবাদ মাধ্যমে ছড়ালো তখন সংবাদ মাধ্যমে সম্পূর্ণভাবে সাড়া পড়ে গেল। কারণ তিনি, আমি কোট আনকোটই শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী বলবো, আরজিকর নিয়ে প্রসঙ্গ তুলতে তিনি বললেন তৃণমূল আরজিকরের ঘটনার সময় তৃণমূল আরজিকরে হামলা করেছিলেন এবং তৃণমূলকে তিনি আখ্যা দিলেন কোট আনকোট শান্তির ছেলে বলে। এই কথা, কটু উক্তি একজন রাজনৈতিক নেতার থেকে মানুষ শুনতে কখনোই মানুষের কাছে আশানুরূপ ছিল না। দেখুন, আপনি যদি আমার ভাষা ব্যবহার এগুলো দেখে আপনি আমার পরিচয়, আমার পিতামাতার পরিচয়, আমার শিক্ষা দীক্ষা সম্পর্কে বুঝতে পারবেন। ফলে শুভেন্দু অধিকারী যদি ভাষা ব্যবহার করে থাকেন তাহলে আপনি শুভেন্দু অধিকারীর পরিচয় পাচ্ছেন। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে সমস্যাটা তৃণমূলের না, সমস্যাটা শুভেন্দু অধিকারী। আরও স্পষ্ট করে বলতে গেলে যে বিজেপি দলে এই যে নতুন কিছু লোকজন এসছেন, তারা না জানে সভ্যতা, না জানে শালীনতা, তারা নম্বর বাড়ানোর জন্য কোন শব্দ ব্যবহার করছে তারা জানেন না। শুভেন্দু অধিকারী এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাজ বেগম বলেছেন। মানে এটা যে একটা সভ্যতা বা শালীনতার মধ্যে পড়ে না, এটা উনি জানেন। শুভেন্দু অধিকারী যে শব্দটা ব্যবহার করেছেন সেটা আমি বলতে চাই না, কারণ এটা কোনো ভদ্র সমাজে অন্তত মানে দেখুন, যেটা রকে বলা যায় বা যেটা মানে একটা রাস্তায় মানে গণ্ডগোলের সময় কেউ গালি দিতে পারে, সেটা যে রাজ্যের বিরোধী দলনেতা বলতে পারে, এটাই বিস্ময়ের বিষয়। আমাদের লজ্জার বিষয় যে এই বিধানসভায় বিধান রায় জ্যোতি বসু ছিলেন, এই বিধানসভায় জ্যোতি বসু সিদ্ধার্থ রঙ্গ রায় ছিলেন, আর এই বিধানসভায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার আসনকে অলঙ্কৃত করছেন এবং তার অমৃত ভাষণ দিচ্ছেন। আবারও আমি বলছি, যে খারাপ শব্দ বলে, যে অপশব্দ বলেন, তিনি তার পরিচয়কে আসলে প্রকাশ করেন। তিনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, তার বাবা মা তাকে কী শিক্ষা দিয়েছেন, তিনি কোন স্কুলে পড়েছেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। শুভেন্দু অধিকারী যে শব্দ উচ্চারণ করছেন তা আসলে শুভেন্দু অধিকারীর পরিচয়কে স্পষ্ট করে প্রকাশ করে। বর্তমানে বিজেপি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বিভিন্ন দুটো দিনাজপুর যে জায়গাগুলো রয়েছে সেখানে সম্পূর্ণভাবে জঙ্গিদের আস্তানা হয়ে গেছে। বাংলাদেশি জঙ্গিরা এসে সেখানে নাকি ঘাঁটি গাড়ছে। এবং আরও যে বড় প্রসঙ্গটা এসছে অর্জুন সিং থেকে শুভেন্দু অধিকারী, তারা বলছেন বাংলাদেশি জঙ্গিরা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের পরিকল্পনা করছে। এটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এই খবরটি এসছে। কি বলবেন? দেখুন, বাংলাদেশের পরিস্থিতি খুব উদ্বেগজনক, সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু যদি জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকে তাহলে তার দায়িত্ব বিএসএফের। জঙ্গিরা তো নিশ্চয়ই আকাশ থেকে টুপ করে ঢুকে পড়েনি। ফলে বিএসএফ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদেরই দায়িত্ব পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখা। সেটার দায়িত্ব অন্য কেউ নিতে পারে না। আবারও বলছি, অন্য কোনো রাষ্ট্র থেকে যদি পশ্চিমবাংলায় জঙ্গি ঢুকে পড়ে তাহলে তারা সীমান্ত পেরিয়ে ঢুকেছে। সীমান্ত রক্ষার দায়িত্ব তো রাজ্য পুলিশের নয়, সীমান্ত রক্ষার দায়িত্ব সবসময় বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনী, যার দায়িত্বে অমিত শাহ
তো তাহলে কি অর্জুন সিং বা শুভেন্দু অধিকারী মনে করছেন যে বাংলাদেশ থেকে অমিত শাহ জঙ্গিদের ঢুকিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার জন্য? এটা আমি জানি না। এটা তো উনি নিজের দলের সর্বোচ্চ নেতার প্রতি অনাস্থা প্রকাশ করছেন, এর জবাব ওনাকেই দিতে হবে। কিন্তু অর্জুন সিং তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হাত মিলিয়েছেন বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে। এটা মানে অর্জুন সিং যা খুশি তাই বলতে পারেন, কিন্তু সীমান্তের জঙ্গিদের তো নিয়ে আসার দায়িত্ব মানে মমতা বন্দ্যোপাধ্যায় না, সীমান্ত তারা পেরোচ্ছে তো বিএসএফের সূত্রে, আর অন্য কার সূত্রে তারা পেরোতে পারে। আরও একটি প্রসঙ্গে যাব, যে বারবার প্রশ্ন উঠছে যে মাদ্রাসা নাকি জঙ্গিদের একদম ঘাঁটি হয়ে যাচ্ছে এবং মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি করা হচ্ছে। দেখুন, এই বিষয়টা একমাত্র মাদ্রাসা বোর্ড বলতে পারবে। মাদ্রাসা বোর্ড যদি এই বিষয়ে সচেষ্ট থাকে তাহলে তো এরকম কোনো কিছু হওয়ার কথা নয়। ফলে মাদ্রাসা শিক্ষার উপর যদি শুধু আক্রমণ করা হয় তাহলে সেটা দুঃখজনক বিষয়।